আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। গল্প রক্তিম চুম্বন। গল্পটি লিখেছেন লেখিকা সুষমা মণ্ডল। পর্ব ৫। ভাই, তুই আর এখানে এক মুহূর্ত দাঁড়াস না, তুই যা এখান থেকে। কিন্তু দাদা, তুমি এখানে কি করে এলে? তুমি জানলে কি করে আমি এখানে আছি? আমি আগে থেকে কিছুই জানতাম না। আমি ফুল দিতে আশ্রমে গিয়েছিলাম। বাসে করে ফেরার সময় বাস জ্যামে পড়ে। এত জ্যাম সরছিলই না। ভাবলাম এইটুকু পথ হেঁটে পার করে দিই, তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ভাগ্যিস তোকে দেখেছি, না হলে কত বড় অঘটন ঘটে যেতে পারত। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। দাদা, তুমি এর আগে কি কখনো বন্দুক ধরেছ? কখনো শ্যুট করেছ? পাগল তুই! আমি বন্দুক কেন ধরতে যাব? আমি একজন সামান্য ফুল ব্যাপারী, ফুল বিক্রি করে খাই। এসবের কিছু আমি বুঝি নাকি? তোকে যখন ও ওইভাবে আক্রমণ করলো, তখন তোকে বাঁচাতে এটা তুলে নিয়েছিলাম। থ্যাংক ইউ দাদা, তুমি না থাকলে সত্যি এই যাত্রায় আর বাঁচতাম না। থ্যাংক ইউ। তুই তোমার প্রাণ রে ভাই। তোর কিছু হলে আমি বাঁচবো কেমন করে বলতো? এখানে থাকিস না, যা। নির্মলের ভীষণ চিন্তা হওয়ায় ওর ভাইকে জড়িয়ে ধরে। তবে বিদ্যুতের মাথার মধ্যে তো শুধু একটা শব্দই ঘুরছে, যে মানুষটা আগে কখনো বন্দুক ধরেনি সে কি করে এত ভালো করে বন্দুক ধরল, কেমন করে? আর নির্মল গুলিটাই বা কিভাবে করল? একজন সাধারণ মানুষ যদি হঠাৎ করে কোনো বন্দুক পায়, তবে সে কখনোই এইভাবে গুলি করতে পারবে না। তাহলে কি সত্যিই ভাইকে বাঁচানোর জন্যই নির্মল বন্দুকটা ওইভাবে শেষ অস্ত্র হিসেবে তুলে নিয়েছিল, নাকি ওর পিছনেও অন্য কোনো রহস্য রয়েছে? নির্মল এখান থেকে চলে গেলে বিদ্যুৎ ওর গাড়ির কাছে যায়। গাড়ির মধ্যে এখনো প্রবালের মৃতদেহ পড়ে আছে। ও ফোন করার জন্য ফোনটা খুঁজতে থাকে, তবে কোথাও ফোন খুঁজে পায় না। ফোনটা যেন কোথাও উবে গেছে। এইখানে এত মানুষের ভিড় থাকায় গাড়ি থেকে কে কখন ফোন নিয়ে নিয়েছে বোঝার উপায় নেই। একটু আগে পর্যন্ত যেখানে বিদ্যুতের মনে হচ্ছিল সবকিছু এবার ভালো হবে, নৃপেন্দ্র শাস্ত্রীকে এবার শাস্তি দেবে, সেখানে সবকিছু আবার গাঢ় অন্ধকারে ছেয়ে গেল। তোর সাহস কি করে হয় আমার দিকে বন্দুক তাক করার? আমি তোর জন্য রক্ত দিয়ে আমার গুরুজির পা ধুয়ে দিতে পারলাম না। যার রক্ত দিয়ে গুরুজির পা ধুয়ে দিতে চাইছো সে আমার ভাই হয়, আর আমি কি করে আমার ভাইকে মরতে দিতে পারতাম না। এই ঘর থেকে যদিও কোনো শব্দ বাইরে যায় না, তবুও নৃপেন্দ্র দুজনের মাঝখানে এসে দাঁড়ায়। অনেকক্ষণ ধরে বৃন্দা এবং নির্মলকে কথা কাটাকাটি করতেও শুনেছে। এইবার ওর বিরক্ত লাগে। কি হয়েছেটা কি? তোরা এইভাবে ঝগড়া করছিস কেন? এটা যে আশ্রম এবং আমার যে সম্মান আছে সেটা কি তোরা ভুলে যাচ্ছিস? নৃপেন্দ্র কথা বললে মাঝখানে কেউ ঢোকার সাহস করে না। ওরা দুজনেই চুপ হয়ে যায়। তবে এটা যে মোটেই শান্তির লক্ষণ নয়, তা ওদের দুজনকে দেখে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। আর তোদের সমস্যাটা কি নিয়ে হয়েছে রে? এইভাবে তোরা বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন? গুরুজি, প্রবালকে মারার পর আমি ওই পুলিশ অফিসারটাকে মারতে গিয়েছিলাম, আর একটুখানি হলে আমি ওকে মেরেই দিতাম। আমাকে মারতে তো দিলই না, উল্টে আমার দিকে বন্দুক তাক করলো। এত বড় সাহস ওর! ভদ্রভাবে কথা বলো বৃন্দা। না বললে কি করবি তুই? আমি চাইলে কি করতে পারি তার প্রমাণ এতগুলো বছরে নিশ্চয়ই পেয়েছো। আমাকে ভয় দেখাচ্ছিস? এত বড় সাহস তোর! আমি আজ তোকে পিষে রেখে দেব। চেষ্টা করে দেখো কতখানি পিষতে পারবে আর কতখানি তোমার হাত পিষবে, দেখা যাবে। মজা করছিস তোরা এখানে, মজা করছিস। গুরুজি, বিদ্যুৎ আমার ভাই। আমি কি করে আমার ভাইকে মরতে দেখতে পারবো? ও আমার প্রাণ, আমি কিছুতেই মরতে দিতে পারবো না ওকে। নৃপেন্দ্র নির্মলের গলাটা চেপে ধরে। তোর প্রাণ যে আমার প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে, হ্যাঁ, সে বিষয়ে তোর কোনো ধারণা আছে? এই সম্পর্কে বলার মতো কিছুই পায় না নির্মল। ও মাথা নিচু করে থাকে।
তোর জন্য আমি ওকে মারিনি এতদিন, কিন্তু তোর ভাই যা শুরু করেছে তাতে ওকে আমি আর বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবো না। এমন কথা বলবেন না গুরুজি। আপনার আপনার সব কথা আমি অক্ষরে অক্ষরে মেনে চলি। আপনি যা বলেন সব আমার কাছে বেদ বাক্য। আপনার কথা শুনে সেই দিন আমি নূপুরকে রোহনের সঙ্গে পাঠানোর ব্যবস্থা করেছিলাম। বিদ্যুৎ নূপুরকে নিজের হাতে মেরেছে। ভাই যে কতখানি কষ্ট পেয়েছে সেটা আমি নিজের চোখের সামনে দেখেছি। তা সত্ত্বেও আমি আমার ভাইটাকে কষ্ট পাওয়ার থেকে আটকাতে পারিনি। আপনার কথা মতো আমি ওর সমস্ত খুঁটিনাটি খবর আপনাকে জানিয়েছি। ও কোথায় যাচ্ছে, কি করছে সব আপনার কাছে বলেছি। ও আমার ছোট ভাই, আমার সন্তানের মতো। ওকে বড় করতে আমি এই জগতে নাম লিখিয়েছি, নিজের বিবেকের খুন করেছি। দয়া করে ওকে মারার কথা বলবেন না। আপনি যা চান আপনি তাই করুন, শুধু আমার ভাইকে মারবেন না। আপনার কথা মতো আমি ওর ফোনটাও নিয়ে এসেছি। এই ফোনেও প্রমাণ রেখেছে। এটা আপনি নিন। দয়া করে আমার ভাইটাকে প্রাণে মারবেন না, ওকে বাঁচতে দিন। নৃপেন্দ্রর মুখে এইবার হাসি রেখা ফুটে ওঠে। ওর আসনে বসে চোখটা বন্ধ করে নেয়। বৃন্দা ওর পায়ের কাছে বসে ওর পা টিপে দিতে থাকে। বেশ, বিদ্যুৎকে আমি প্রাণে মারব না, ও তোর ভাই। ঠিকই তো, তুই আমার জন্য কত কি করিস। আমার লোকাল কাজের বেশিরভাগটাই তোর ফুলের দোকানের আড়ালে চলে। তুই সেই কত ছোটবেলা থেকে আমার জন্য কাজ করে যাচ্ছিস, এইটুকু তোর প্রাপ্য। আর তাছাড়া তোর ভাইকে আমি প্রাণে মেরে কি করব? আমি অহেতুক প্রাণী মারা পছন্দ করি না। ওর চাকরিটা নিয়েই তো সব সমস্যা। ও যদি পুলিশের চাকরিতে না থাকে তাহলে আমার বিপক্ষে কিছু করতেও পারবে না, আর আমারও কোনো সমস্যা হবে না। তোর ভাইও বেঁচে থাকবে, সব দিক থেকেই সমস্যার সমাধান হয়ে যাবে। গুরুজি, ওর চাকরি থাকবে না মানে? আমার ভাইয়ের কাছে চাকরিটা শুধু চাকরি নয়, ও কাজকে ভক্তি করে। এমন খুব কম পুলিশ অফিসার আছে যারা ওর মতো নিজের কাজটাকে এত ভালোবাসা দিয়ে করে। দয়া করে চাকরিটা নষ্ট করবেন না। না রে নির্মল, সেটা তো হয় না। কিছু না কিছু তো ছাড়তেই হবে। কিছু পেতে গেলে কিছু ছাড়তেই হয়, প্রকৃতির দস্তুর। তাছাড়া দেখ, এটা তোর ভাইয়ের ভালোর জন্যই হবে। বেচারা প্রাণে বেঁচে থাকবে। সত্যি তো, ও নিজের কাজকে ভালোবাসে। আমিও আমার কাজ ভালোবাসি। যে নিজের কাজ ভালোবাসে আমি তাকে খুব ভালোবাসি। এটা ঠিক যে ওর কাজের জন্য আমার কাজের পথে বাধা তৈরি হয়েছে, তবে এটাও ঠিক ওর মতো একটা ছেলে যদি আমার কাছে আসে তাহলে আমি আমার ব্যবসাটা আরো উঁচুতে নিয়ে যেতে পারব। প্রবাল মরে গেছে, ভালো হয়েছে। ও এমনিতেও কোনো কাজের ছিল না। তোর ভাইয়ের যখন কাজ চলে যাবে তখন ও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তখনই ওকে আমি আমার দলে নিয়ে নেব। কিন্তু গুরুজি, আমি আমার ভাইকে জানি, ও কোনো মতেই অন্যায়ের সঙ্গে। ব্যাস, আর কোনো কথা নয়। নৃপেন্দ্র হাত দেখিয়ে নির্মলকে থামিয়ে দিলে ও আর বাক্যটা পূরণ করতে পারে না। তোর কথা যথেষ্ট শুনেছি, চুপ। এর বেশি শোনার প্রয়োজনীয়তা আমি অনুভব করি না। দে ফোনটা দে, আর তুই যা। এরপর আর কোনো কথা হতে পারে না জেনে ওখান থেকে চলে যায় নির্মল। বৃন্দা একইভাবে নৃপেন্দ্রর পা টিপতে থাকে। ফোন করার পর নৃপেন্দ্র আয়েশ করে চোখ বন্ধ করে থাকে। ও ঠোঁটের কোণে আস্তে আস্তে হাসির রেখা ফুটে ওঠে, তবে এ হাসি বড্ড ভয়ঙ্কর। বিদ্যুতের কথা মতো স্রোতস্বিনী ওর বোনকে নিয়ে একজন মনোবিদের কাছে আসে। তরঙ্গিনীর কোনো কিছু ভালো লাগে না। ওর শুধুই সম্রাটকে দেখতে ইচ্ছে করে। ওর চোখ দুটো শুধু সম্রাটকে খুঁজতে থাকে।
কিন্তু ওর চোখ কোথাও ওর প্রিয়তম মানুষটাকে খুঁজে পায় না। সম্রাটকে ছাড়া ও যেন ঠিক একটা যন্ত্রের মতো হয়ে গিয়েছে। ওকে যা বলা হয় ও তাই করে। দিদির কাছ থেকে লুকিয়ে তরঙ্গিনী কাঁদতে থাকে। ও সম্রাটের জন্য বারবার প্রার্থনা করতে থাকে যেন সম্রাটের দেখা পায়, সম্রাটের যেন কিছু না হয়। কিন্তু কিছুতেই সম্রাটের দেখাও পায় না। আজ সকালে স্রোতস্বিনী যখন তরঙ্গিনীকে মনোবিদের কাছে নিয়ে আসার কথা বলে, তখন তরঙ্গিনী আপত্তি করে। ওর কোনো সমস্যা হয়নি, তাহলে ও কেন শুধু শুধু মনোবিদের কাছে যাবে? কিন্তু স্রোতস্বিনী জোর করতে থাকলে ও বিরক্ত হয়ে রাজি হয়ে যায়। তাছাড়া ও দেখতে চায় মনোবিদ কি করে, সম্রাটের প্রতি ওর ভালোবাসা কেমন করে কমতে পারে। পুরো পৃথিবীর কাছে যে সম্রাট, ওর কাছে সে ধ্রুব। ওই একমাত্র পরিচয় পায় সম্রাটের ধ্রুব সত্তার। যে সত্তার কমনীয়তার পরিচয় ও পেয়েছে, তাকে কখনোই ও ভালো না বেসে পারবে না। বোন, কিরে, কোথায় যাচ্ছিস? আমাদের তো এবার যেতে হবে। ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে এখন, আর উনি একজন পেশেন্টকে দেখছেন, তারপরেই তো আমাদের পালা। দিদি, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ও, ওয়াশরুমে যাবি? আচ্ছা যা। দাঁড়া 1 মিনিট, আমিও যাচ্ছি। ও মা দিদি, তার কোনো দরকার নেই, তুমি এখানেই থাকো, আমি যাচ্ছি। আগের প্রাণচঞ্চল উচ্ছল বনের কথা বড্ড মনে পড়ে স্রোতস্বিনীর। তরঙ্গিনী এরকম যন্ত্রের মতো কথা বলতে থাকায় ওর ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ঠিক আছে যা, আমি এখানেই আছি, বেশি দেরি করিস না কিন্তু। হ্যাঁ, সামান্য একটু মাথা নাড়িয়ে তরঙ্গিনী বাথরুমে ঢুকে যায়। বাথরুমে ঢুকে ও দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। ওর কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। ওর মধ্যেকার সমস্ত যন্ত্রণা কান্না রূপে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কারোর সামনে দুর্বলতা প্রকাশ করতে পারে না ও। এখন সকলের অলক্ষ্যে ও কাঁদতে থাকে। ধ্রুব, ধ্রুব, তুমি কোথায় গেলে? I miss you. I really miss you. তুমি তোমার তরঙ্গের কাছে ফিরে এসো। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারছি না। তোমাকে না দেখলে আমি থাকতে পারছি না। আমার সব কিছু শূন্য, তোমাকে ছাড়া আমার সব কিছু শূন্য। প্লিজ ধ্রুব, প্লিজ ফিরে এসো, প্লিজ। একজন বোরখা পরা মহিলা বাথরুমে ঢুকে বাথরুমের দরজা বন্ধ করে দিলে তরঙ্গিনীর বিরক্ত লাগে। ও যে একটু আলাদাভাবে কাঁদবে সেই উপায়ও নেই। ও চোখের জল আড়াল করতে জল দিয়ে চোখ ধুতে থাকে। এমন সময় বোরখার মধ্যে থাকা মহিলাটি ওর হাত ধরে। প্রচণ্ড ভয়ে তরঙ্গিনী চিৎকার করতে যাচ্ছিল, তার আগে ওই মহিলাটি ওর মুখ চেপে ধরে। তরঙ্গিনী, তরঙ্গিনী, আমি 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 ধ্রুব। বোরখার আড়াল থেকে সম্রাট মুখ বের করলেও তরঙ্গিনী নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। ও অনেকক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তুমি আমাকে চিনতে পারছো না? আমি ধ্রুব, তোমার ধ্রুব। তোমার জন্য আমি এত কষ্ট করে এখানে এসেছি, আর তুমি আমাকে চিনতেই পারছো না। তরঙ্গ, ধ্রুব। বহুদিন অনাবৃষ্টির পর হঠাৎ করে বৃষ্টি হলে শুকনো মাটি যেভাবে বৃষ্টির জল শুষে নেয়, সেইভাবেই তরঙ্গিনী সম্রাটের বুকের মধ্যে মিশে যেতে চায়। ও ওদের মাঝে এতটুকু দূরত্ব সইতে পারে না। ধ্রুব, তুমি এখানে এসেছো? তুমি সত্যি এসেছো নাকি আমি কল্পনা করছি? তরঙ্গিনী যে কল্পনা করছে না, বরং সত্যি সত্যি ওর সামনে সম্রাট এসে দাঁড়িয়েছে, সেটা বোঝার জন্য ও সম্রাটের মুখে বারবার হাত বোলাতে থাকে। সত্যি সত্যি তুমি এসেছো? হ্যাঁ রে বাবা, এটা আমি, তোমার ধ্রুব। কেন এতদিন আসলে না? আমি তোমার জন্য কতটা চিন্তা করছিলাম জানো তুমি সেটা? তুমি ওখান থেকে ওইভাবে চলে গেলে, তারপর আর তোমার খোঁজ পেলাম না। আমার চিন্তা হয় না
চিন্তায় চিন্তায় আমি তো মরেই যেতাম। ধ্রুব তরঙ্গিনীর মুখে হাত দিয়ে চাপা দিয়ে দেয়। ও যে কথাটা শুনে কতখানি কষ্ট পেয়েছে তা ওর মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে। সম্রাট পুরো পৃথিবীকে শেষ করে দিতে পারে, কিন্তু ওর প্রিয় মানুষটির মৃত্যুর কথা ও সহ্য করতে পারে না। তরঙ্গ, বলেছি না এইসব বাজে কথা একদম বলবে না। তোমার মুখে এসব শুনলে আমি কতখানি কষ্ট পাই তুমি বুঝতে পারো না, বোঝো না আমার কষ্ট হয়। তরঙ্গিনী এক দৃষ্টে তাকিয়ে থাকে সম্রাটের দিকে, তারপর পাটা একটু উঁচু করে সম্রাটের ঠোঁটে চুম্বন করে, প্রথমে আলতোভাবে আর তারপর ক্রমশ তা গভীর থেকে গভীরতর হতে থাকে। সম্রাট যে কতখানি তৃষ্ণার্ত হয়েছিল এবং ওর প্রিয়তম নারীর স্পর্শে কতখানি তৃপ্ত হচ্ছে তা স্পষ্টই বোঝা যায়। এই গভীর চুম্বন ক্রমশ গভীরতর হতে থাকে। ওদের সম্পর্কের মাঝে এত ব্যবধান আছে, এত কিছু আছে, তা সত্ত্বেও এই দুজন যখন একে অপরের কাছে থাকে তখন মনে হয় এই পৃথিবীতে খারাপ কিছুই হতে পারে না, যেন ওদের দুজনকে পৃথিবীতে পাঠানোই হয়েছে ভালোবাসার জন্য। তুমি আমাকে ছেড়ে আর চলে যাবে না তো ধ্রুব? আমি কিন্তু তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। তুমি কেন বুঝতে পারো না এটা? তোমাকে ছাড়া আমিও পারি না তরঙ্গ, আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না, কিন্তু এখন আমাদের থাকতে হবেই। পরিস্থিতি আমাদের এখন এক জায়গায় থাকতে দেবে না। তবে তোমার থেকে দূরেও আমি থাকতে পারবো না। তুমি আজ বাড়ি থেকে বাইরে এসেছো এটা জেনেই আমি এখানে এসেছি। তরঙ্গ, কিরে আর কত বাকি তোর? হলো? তুই ঠিক আছিস তো বোন? সম্রাট তাড়াতাড়ি ওর পকেট থেকে একটা ফোন বের করে তরঙ্গিনীর হাতে দেয়। কি এটা? তরঙ্গ, এই ফোনটা তোমার কাছে রেখো। এখানে শুধু আমার নাম্বার সেভ করা আছে। যখন তুমি চাইবে তখনই আমার সঙ্গে কথা বলতে পারবে। তবে তুমি তোমার দিদির থেকে ফোনটা দূরে রেখো, যেন এই ফোনের কথাও কোনোভাবেই জানতে না পারে। তাহলে আমরা আর কথা তো বলতেই পারবো না। উপরন্তু ও সমস্ত রকমভাবে চেষ্টা করবে যাতে তোমার সঙ্গে আমি কোনো রকমভাবে যোগাযোগ করতে না পারি। ধ্রুব, কেন তুমি দিদির কাছে সব কথা খুলে বলছো না? আরে, তোমার আসল পরিচয় পেলে আমি জানি দিদি তোমাকে সাহায্য করবে। আবার তুমি আর 5 জনের মতো স্বাভাবিকভাবে বাঁচতে পারবে ধ্রুব। আমি কখনোই আর 5 জনের মতো বাঁচতে চাইনি তরঙ্গ। অবশ্য এটাও ঠিক যে চাইলেও পারবো না, পরিস্থিতি সেই রকম নয়। তরঙ্গ, এখন আমাদেরকে অনেক ভেবেচিন্তে পথ চলতে হবে। যদি আমরা একটুও ভুল করি তাহলে সব শেষ হয়ে যাবে। না, সব ঠিক হয়ে যাবে। তুমি আর আমি যদি একসঙ্গে থাকি তাহলে সবটা ঠিক হয়ে যাবে। প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ যেও না ধ্রুব, প্লিজ। তরঙ্গ, এই তুই কার সঙ্গে কথা বলছিস রে? কি রে? স্রোতস্বিনী বাইরে দাঁড়িয়ে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। শুনতে পাচ্ছিস আমার কথা? তরঙ্গ, তরঙ্গ এবার যাও, পরে আবার আমি তোমার কাছে আসবো। না, প্লিজ যেও না ধ্রুব, প্লিজ। তরঙ্গ, আমি বুঝতে পারছি ভিতরে কোনো সমস্যা হয়েছে। তুই চিন্তা করিস না বোন। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি সিকিউরিটিকে ডেকে আনছি। তুই একটু দাঁড়া। হ্যাঁ। ধ্রুব ওর মুখে বোরখা ঢেকে নিয়ে দরজাটা খুলে দেয়। চিন্তিত স্রোতস্বিনী যাবে বলে পা বাড়িয়েছিল, কিন্তু দরজা খুলে দিতেই ও ভিতরে ঢুকে পড়ে। ও দেখে তরঙ্গিনীর চোখে জল। পাশে দাঁড়ানো বোরখা পরিহিত মহিলাটা হাত ধুচ্ছে। বোনকে এইভাবে কাঁদতে দেখে ও ব্যস্ত হয়ে ওকে জড়িয়ে ধরে। তুই কাঁদছিস? আমি জানি তোর সঙ্গে আমার আসা উচিত ছিল। না রে, আমি এই অবস্থায় তোকে কিছুতেই একা ছেড়ে দিয়ে ঠিক করিনি। আমার উচিত হয়নি এটা করা। আমায় ক্ষমা কর বোন, ক্ষমা করে দিস। আর তুই একদম এইসব নিয়ে ভাববি না, ঠিক আছে? আমি বলছি সবটা ঠিক হয়ে যাবে, দেখবি সবটা ঠিক হয়ে যাবে। আবার আবার তুই আগের মতো হয়ে যাবি। আবার সব কিছু ঠিক হয়ে যাবে। চল চল, আমাদের ডক্টরের কাছে যেতে হবে তো, চ। তরঙ্গিনীকে নিয়ে স্রোতস্বিনী চলে যায়। তরঙ্গিনী বারবার ডাকতে থাকে বাথরুমের দিকে। সম্রাটের চোখ থেকেও টপ টপ করে জল পড়ছে, তবে ওর চোখের জলটা কাউকেই দেখতে দেয় না। ও বোরখার মধ্যে
চোখ মুছে নিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে যায়। ফোনটা ভীষণ প্রয়োজন বিদ্যুতের, কিন্তু কোনোভাবেই ওটা না পেয়ে ও পৌঁছে যায় ঋতব্রতর বাড়িতে। ঋতব্রত সবে আয়নার সঙ্গে দেখা করতে যাবে বলে তৈরি হচ্ছিল। এমন সময় বিদ্যুৎকে দেখে ও থমকে যায়। বিদ্যুৎকে ও ভীষণ ভালোবাসে। বিদ্যুতের জন্য কাজ করতেও ওর খুব ভালো লাগে। বেশ একটা রোমাঞ্চকর অনুভূতি হয় ওর সঙ্গে কাজ করলে। তবে আয়নার সঙ্গে এখনও নতুন নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। এখন এই প্রেমের মধ্যেও ও যেন একটা রহস্য রোমাঞ্চের স্বাদ পাচ্ছে। বাকি আর কিছু ভালো লাগছে না ওর। বিদ্যুৎ, তুই? তোর এখন কাজ আছে? না মানে আমি তো আয়নার কাছে যাচ্ছি। না না মানে ও একটু ডেকেছিল, ওই জন্যই আর কি যাচ্ছি। তুই প্রেম পরে করিস, আমার এখন খুব দরকার আছে। প্রেম কি যে বলিস না তুই? আরে ওই একটু, আরে না মানে একটু ওর সঙ্গে দরকার। আমার ফোন নিয়ে কেউ চলে গিয়েছে, সেখানে প্রবালের কনফেশন ছিল। আই মিন নৃপেন্দ্র যে অপরাধী সেটার প্রমাণ ছিল। প্রবালকে ওরা মেরে দিয়েছে। ফোনের কনফেশনটা লাগবে, কিন্তু ওটা আমি খুঁজে পাচ্ছি না। তুই দেখ যদি খুঁজতে পারিস। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই ঋতব্রতর প্রতিক্রিয়া গম্ভীর হয়ে ওঠে। তোর ফোন চুরি হয়ে গিয়েছে? কি করে হলো? তুই তো কখনো ফোন কোথাও ফেলে রাখিস না। তাহলে? হ্যাঁ, পরিস্থিতি এমন ছিল যে ফোন ফেলে রাখতে বাধ্য হয়েছিলাম, কিন্তু সেটা কিছুক্ষণের জন্য। তার মধ্যেই ফোনটা কেউ নিয়ে নিয়েছে। ওটার উপর অনেক কিছু নির্ভর করছে। ওটা পেলে নৃপেন্দ্রর মুখোশ আমরা এক্ষুনি খুলে দিতে পারবো। তুই দেখ ওটার লোকেশন খুঁজে পাস কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, এক্ষুনি দেখছি। ঋতব্রত তাড়াতাড়ি ওর মেশিনের কাছে গিয়ে জিনিসপত্র অন করে। ও জানে বিদ্যুতের মোবাইল সংক্রান্ত কিছু খুঁজে পাওয়া কতটা কঠিন। আইবির প্রযুক্তি বিশেষজ্ঞ দ্বারা ওদের ফোন লক করা থাকে, তবুও ও নিজের সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করতে থাকে যদি কিছু করা যায়। তবে ঘণ্টাখানেক ধরে অনেক চেষ্টার পরেও ও কিছুই পায় না। না রে বিদ্যুৎ, আমি সব রকমভাবেই ট্রাই করে দেখলাম, কিন্তু কোনোভাবেই তোর মোবাইলের লোকেশনে পৌঁছানো যাচ্ছে না তো। ওটা কিছুতেই ট্র্যাক করা যাচ্ছে না রে। বিদ্যুৎ যদিও বা জানতো যে এটাই হবে, তবুও একটু হলেও ওর মনের মধ্যে আশা রেখেছিল যে ঋতব্রত কিছু করলেও করতে পারে। এখন সেই আশাটাও শেষ হয়ে গেলে ওর ভীষণ বিরক্ত লাগে। তাহলে তুই এখন কি করবি? জানি না রে, জানি না কিছু। তবে হাতে হাত রেখে বসে থাকলেও তো আবার চলবে না, তাই না? কিছু না কিছু করতেই হবে। আমি বেরিয়ে যাচ্ছি, তুই আয়নার কাছে যা, আমি দেখছি কি করা যায়। আমি তোর সঙ্গে যাব বিদ্যুৎ। বিদ্যুতের মধ্যে সবসময় একটা ইতিবাচক মানসিকতা থাকে, কিন্তু ওর মন যে এখন বেশ বিমর্ষ হয়ে আছে সেটা ওর কথাবার্তা, ওর শরীরের প্রতিক্রিয়ায় বেশ ভালোভাবেই বুঝতে পারে ঋতব্রত। কোথায় যাবি তুই? কোথাও যাওয়ার দরকার নেই, তুই তোর কাজ কর, আমি যাই। তাছাড়া আমার গাড়িতে এখনো প্রবালের বডি আছে। বিদ্যুৎকে বলে কোনো লাভ হবে না বুঝতে পেরে ঋতব্রত আর কোনো কথা বলে না। বিদ্যুৎ গাড়িটা নিয়ে বেরিয়ে যায়, তবে খুব বেশি দূর যেতে পারে না। ওর যাওয়ার পথে একটা ফাঁকা জায়গায় 5-6 জন মতো পেশিবহুল লোক ওকে আটক করে। তারপর তারা ওকে নিয়ে চলে যায়। বিদ্যুৎ কোথায় এসেছে সে সম্পর্কে ওর স্পষ্ট ধারণা আছে। এই জায়গাটা ওর অপরিচিত জায়গা নয়, এটা ওর কাজের জায়গা। এটা আইবির কলকাতা শাখার প্রধান কার্যালয়। তবে ওকে এখানে কেন কার্যত অপহরণ করে আনা হয়েছে সেটাই ওর কাছে স্পষ্ট নয়। একটা গোল টেবিলের একদিকে বসে আছে বিদ্যুৎ, অপর প্রান্তে বসে আছে 50 দুই ব্যক্তি। একজন আইবি কলকাতার অন্যতম প্রধান কর্মকর্তা বিরাজ উপাধ্যায় এবং অপরজন মূল আইবি দিল্লির অন্যতম প্রধান চন্দ্রিল ভট্টাচার্য। মিস্টার বিদ্যুতাইচ, আমাদের কাছে যতদূর খবর আছে তাতে আপনি স্কিন ট্রাফিকিং, অর্গান ট্রাফিকিং, সেক্স ট্রাফিকিংয়ের পিছনে কে জড়িয়ে আছে সেই মাথাকে আপনি খুঁজে বার করেছেন। আর উনি হলেন বিখ্যাত মিস্টার নৃপেন্দ্র শাস্ত্রী।
এই নিয়ে আপনার কাছে প্রমাণও আছে। এই বিষয়ে যখন আমরা জানতে পারি তখন আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব না হলে আমাদের বাধ্য হতে হলো আপনাকে এইভাবে তুলে আনতে। আপনি নিজেই একজন অফিসার, আপনি আমাদের কাজের পদ্ধতি সম্পর্কে জানেন। আলটিমেটলি আমাদের কাজ নিয়ে দরকার। নিন, প্রমাণটা দেখান। স্যার, আমার গাড়িতে যার লাশ পাওয়া গিয়েছে সে প্রবাল। সে নৃপেন্দ্র শাস্ত্রীর একজন সহকারী ছিল। ও নিজের মুখে স্বীকার করেছিল যে সবকিছুর পিছনে নৃপেন্দ্র শাস্ত্রী আছে। প্রবাল কিভাবে মারা গেছে আর ও যে বলেছে সেই টেস্টিমনি আপনার কাছে আছে? না স্যার। অন্য কোনো প্রমাণ ছিল, কিন্তু আমার ফোনটাও চুরি হয়ে যায়, প্রমাণ তার মধ্যেই ছিল। তাহলে কি আমরা ধরে নেব যে আপনার কাছে কোনো প্রমাণ নেই? কোনো রকম প্রমাণ ছাড়া আপনি সমাজের একজন সম্মানীয় মানুষের বিরুদ্ধে অ্যাকিউজ করছেন? স্যার, আমি কাউকে কোনো রকম অ্যাকিউজ করিনি। আমার কাছে প্রমাণ ছিল, সেই প্রমাণের ভিত্তিতেই আমি সত্যিটা তুলে ধরেছি। আমরাও তো বলছি প্রমাণ কোথায়, প্রমাণ দেখান। আপনি সেই প্রমাণটাই দেখাতে পারছেন না। তাহলে কি আমরা ধরে নেব যে আপনার কাছে কোনো প্রমাণ নেই, সবটাই আপনার মিথ্যে কল্পনা মাত্র? বিদ্যুৎ ঝুঁকে বক্তা বিরাজ উপাধ্যায়ের চোখে চোখ রাখে। স্যার, আমি এতগুলো বছর ধরে আইবিতে আছি। আমি যে কখনো কারোর বিরুদ্ধে প্রমাণ ছাড়া কথা বলিনি সেটা নিশ্চয়ই আপনার ট্র্যাক রিপোর্টে আছে। এক মুহূর্তের জন্য বিদ্যুতের মনে হয় বিরাজের সংকোচ হচ্ছে, তবে তা এক মুহূর্তের জন্য। সঙ্গে সঙ্গেই আবার আগের মতো সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আমরা ট্র্যাক রিপোর্টের থেকে বেশি প্রমাণের উপর নির্ভর করি মিস্টার বিদ্যুৎ আইচ, আর দুর্ভাগ্যবশত আপনি সেই প্রমাণ দেখাতে পারছেন না। তবে আপনার বিরুদ্ধে কিন্তু আমাদের কাছে দুর্নীতির প্রমাণ আছে। হোয়াট? নিজের কানকে বিশ্বাস করতে পারে না বিদ্যুৎ। ও যেটা শুনছে ঠিক শুনছে তো? আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ? হ্যাঁ স্যার, আমার বিরুদ্ধে পার্টিকুলার কি অভিযোগ এসেছে একটু জানতে পারি কি? হ্যাঁ অবশ্যই, তবে এই অভিযোগ আমি বলবো না। যিনি আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি নিজের মুখে বলবেন। কি অভিযোগ বা কে অভিযোগটা এনেছে এই সব কিছু জানার জন্য বিদ্যুৎ আগ্রহী হয়ে ওঠে। তবে ওকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। বিরাজের কথা মতো ঘরে এবার ঢোকে শারণ এবং আরেকজন কনস্টেবল। আপনার পরিচয় দিয়ে আপনি কি বলতে চান? বিদ্যুৎ আইচের বিরুদ্ধে আপনার কি অভিযোগ আছে সবটাই বলুন। থ্যাংক ইউ স্যার। আমি এসপি শারণ ভট্ট। আমি এবং বিদ্যুৎবাবু একসঙ্গে একটা অপারেশনে গিয়েছিলাম। যখন ওম্যান ট্রাফিকিং অ্যান্ড স্মাগলিংটা হয়েছিল সেই সময় উনি দুজনকে মেরে দেন। তার মধ্যে একজন ওনার ফিয়ান্সে ছিল, আর রোহন নামে একজন ছিল। রোহনের তৎকালীন গার্লফ্রেন্ডের সঙ্গে ওনার সম্পর্ক গড়ে ওঠে, যাতে ওনাদের পথ পরিষ্কার হয়ে যায় আর ওনারা অ্যাফেয়ার চালিয়ে যেতে পারেন। তাই ওনারা প্ল্যান করে ওদের দুজনকে মেরে দেন। ইউ ফাকিং প্রিকেট, হাউ ডিয়ার ইউ! এরকম একটা অ্যালিগেশন আনতে আপনার লজ্জা করলো না? মিস্টার বিদ্যুৎ আইচ, যখন আপনার সময় আসবে তখন আপনি নিজের পক্ষে বলতে পারবেন। ততক্ষণ পর্যন্ত কিপ কোয়াইট। রাগে বিদ্যুতের মাথা দপদপ করছে। অনেক কিছুই বলতে চাইছে ও, কিন্তু কিছুই বলতে পারছে না। এসপি শারণ ভট্ট, আপনি বলুন। উনি ওই কেসটাতে লোক দেখানো তদন্ত শুরু করেন, কিন্তু তদন্তে কোনো লিডে পৌঁছতে পারেন না। উল্টে নিজের নাম আর সেনসেশন সৃষ্টি করার জন্য নৃপেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে অনেক কিছু বলতে শুরু করেন। সেই অনুযায়ী আমিও তদন্ত শুরু করে দিই, কিন্তু তদন্তে নৃপেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে কিছুই পাই না। কিছু না পেয়ে ওনার সঙ্গে যোগাযোগ করি, তখন উনি আমাকে ঘুষ দিতে চান। উনি বলেন আমি যেন ওনার এই কনস্পিরেসিতে সাহায্য করি। আমি তাতে রাজি না হলে উনি আমাকে আবার থ্রেট করেন। উনি বলেন উনি আইবির অফিসার, এই সেই। উনি চাইলে আমাকে আমার পজিশন থেকে ডিসমিস করে দিতে পারেন, আমি যেন ওনার শর্তে রাজি হই। তারপরেও যখন আমি রাজি হই না, তখন উনি প্রবাল নামের একজনকে তুলে নেন। প্রবাল নৃপেন্দ্র শাস্ত্রীর শিষ্য ছিলেন। প্রবালকে বলেন নৃপেন্দ্র শাস্ত্রী সব কিছুর পিছনে জড়িত সেটা বলতে, কিন্তু সে যখন নৃপেন্দ্রবাবুর মতো একজন ব্যক্তির বিরুদ্ধে বলতে রাজি হয় না, তখন উনি প্রবালকে খুন করেন। আপনি যে এই সমস্ত কথা বলছেন, স্পেশালি আপনাকে ঘুষ দেওয়া এবং ভয় দেখানোর প্রসঙ্গে, সেই বিষয়ে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? অবশ্যই স্যার, প্রমাণ ছাড়া আমরা আইনের রক্ষকেরা কিছুই বলতে পারি না। এটা ঠিক যে আমার কাছে কোনো ডিজিটাল প্রমাণ নেই,
কিন্তু সেই সময় কনস্টেবল রাজীব মাহাতো ওখানে উপস্থিত ছিলেন। উনি বলতে পারবেন আমার কথা সত্যি কিনা। সকলে কনস্টেবলের দিকে তাকালে কনস্টেবল মাথা নাড়িয়ে সম্মতি জানায়। বেশ মিস্টার বিদ্যুতাইচ, আপনার কাছে মোট দুটো রিভলভার পাওয়া গিয়েছে। একটা আপনার সার্ভিস রিভলভার আর আরেকটা রহস্যজনক। একটা আমাদের কাছে আছে। আপনার সার্ভিস রিভলভারটা বের করুন দেখি। বিদ্যুতের সার্ভিস রিভলভারটা বের করে টেবিলে রাখে। এই রিভলভার দিয়ে কোনো গুলি করা হয়নি, তার মানে গুলি করা হয়েছে অন্য রিভলভার দিয়ে। পরীক্ষা করে দেখা গেছে ওই রিভলভারের ডায়ামিটারের সঙ্গে প্রবালের ক্ষতের ডায়ামিটার একই। এই বিষয়ে কি আপনার কোনো বক্তব্য আছে? অবশ্যই আছে। আমি প্রবালকে থানায় নিয়ে আসছিলাম সাক্ষী দেওয়ানোর জন্য। সেই সময় একজন থার্ড জেন্ডারের মানুষ এসে আমার কাছে কিছু টাকা চায়। আমি দরজা খুলে টাকা দিতে চাইলে সে প্রবালকে শ্যুট করে। এ বিষয়ে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? বিদ্যুতের একবার মনে হয় প্রমাণ হিসেবে ওর দাদার কথা বলবে। ওর দাদা দেখেছে যে বৃন্দা ওকে আক্রমণ করেছিল, কিন্তু সকলে যেভাবে আটঘাট বেঁধে নেমেছে তাতে ওকে শাস্তি দেওয়াটাই যে মূল উদ্দেশ্য, সেটা অভিজ্ঞ আইবি অফিসার বিদ্যুৎ খুব ভালোভাবে বুঝতে পারছে। তাই চাইলেও ও ওর দাদার প্রসঙ্গ তুলতে পারে না। তাছাড়া ওর দাদার নাম যদি সামনে আনে আর সেটা যদি নৃপেন্দ্রর কানে যায়, তাহলে সেটা ওর দাদার জন্যও ভালো হবে না। না, নেই। বেশ, আপনার কাছে তাহলে কোনো প্রমাণই নেই। তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনার বিরুদ্ধে যা যা প্রমাণ উঠে এসেছে সবটাই সত্যি? না, কোনোটাই সত্যি নয়। আমার বিরুদ্ধে মিথ্যে চার্জ আনা হয়েছে এবং সেই মিথ্যেরও কোনো প্রমাণ আপনার কাছে নেই, তাই তো? বেশ, তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত আপনাকে আধ ঘন্টার মধ্যে জানাচ্ছি। আপনি অপেক্ষা করুন, আমাদের সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দেওয়া হবে। স্যার, উইথ ডিউ রেসপেক্ট, আপনি চাইলে এক্ষুনি আপনার সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন। আই ওয়ন্ট মাইন্ড। হোয়াট ডু ইউ মিন? চন্দ্রিল চোখ সরু করে বিদ্যুতের দিকে তাকায়। আই মিন, আমাকে শাস্তি দেওয়ার জন্যই যে এই প্যানেলটা বসেছে সেটা আমি বুঝতেই পারছি। তাই শুধু শুধু আমার আধ ঘন্টা সময় নষ্ট না করে কোন শাস্তি আমার জন্য ধার্য হয়েছে সেটা যদি বলেন তাহলে উপকার হয়। হাউ ডিয়ার ইউ! আপনি নিজে একজন আইবি অফিসার হয়ে আইবির সিনিয়র অফিসারদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলছেন? না, কিছু বলছি না। আমার কিছু বলার নেই। আমি শুধু বললাম আপনাদের যেটা মনে হয় সেটাই শুনিয়ে দিতে পারেন। রাগে বিরাজের নাসারন্ধ্র ওঠানামা করছে। ও টেবিলে জোরে একটা চাপড় মারে। আপনার বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশন আছে সেগুলোর পাশাপাশি আপনি আপনার সিনিয়রদের বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন। আপনার শাস্তি কি হচ্ছে সেটা অফিসিয়ালি আপনাকে জানানো হবে। তবে এক্ষুনি বলে দিই, আপনাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো। বিদ্যুৎ চেয়ার ছেড়ে উঠে গেলে চন্দ্রিল উঠে দাঁড়ায়। আমরা এখনো আমাদের কথা শেষ করিনি মিস্টার বিদ্যুতাইচ। আমার ফোন হারিয়ে গেলেও মেল আইডি আছে, সেই মেল আইডিতে পাঠিয়ে দেবেন, আমি দেখে নিতে পারবো। আর এক মুহূর্ত অপেক্ষা না করে বিদ্যুৎ ওখান থেকে বেরিয়ে যায়। ইতনা মূর্ছা হুয়া কিউ হ্যাঁ তু? একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে বিদ্যুৎ। ওর সঙ্গে আছে আর একজন বছর 70-এর লোক। যদিও লোকটাকে দেখে 50-এর বেশি মনে হবে না কখনোই। বয়সের ছাপ ওই লোকটার মধ্যে একটুও পড়েনি। লম্বা চওড়া সুঠাম শরীর, শুধু চুলগুলো সব পেকে গেছে। নাম মহেন্দ্র अरोरा। सर, मुझे साजिश करके आईबी से निकाला गया है और आप बोल रहे हैं कि मैं मुरझा हुआ क्यों हूं? हाँ, पता है। मेरे बोलने से तो सस्पेंड हुआ है। तुझे सस्पेंड करने का बात चंद्रिल को मैं ही तो बोला था। বিদ্যুৎ নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ও ঠিক শুনছে নাকি ভুল? ও অবাক হয়ে তাকিয়ে রয়েছে ওই ব্যক্তিটির দিকে যাকে ও নিজের গুরু বলে মনে করে। বিদ্যুতের চোখে মুখে লেগে থাকা বিস্ময় দেখে মহেন্দ্র হেসে ফেলে। तो तुझे क्या लगा था मैं आईबी से रिटायर्ड हो गया तो मेरा सब पावर चला गया? बट व्हाट, व्हाई डिड यू डू दिस? क्योंकि अगर मैं तुझे सस्पेंड नहीं करवाता
तो तुझे और भी ज्यादा पनिशमेंट मिलता। नृपेंद्र शास्त्री का हाथ कितना लंबा है तुझे नहीं पता। एंड बिलीव मी, दिस इज योर लीस्ट पनिशमेंट। और एक तरह से ठीक ही हुआ। तू अब सिर्फ एक केस पे ही कंसंट्रेट कर पाएगा। तू अपना काम करता रह। कौन सा पोजीशन में है ना है उससे कुछ फर्क नहीं पड़ता। तू एक बहुत बड़ी जिम्मेदारी अपने कंधे पे उठा लिया। अब तेरी बारी है कि इसको अपने मंजिल पे पहुंचा देना। एंड आई नो यू कैन। तू एक बार जो काम करने के लिए ठान लेता है वो करके ही छोड़ता है तू। बट सर। नो बेटा, बोलना मैंने अपना काम छोड़ के तेरे सस्पेंशन के लिए दिल्ली से यहाँ आया हूँ। पता है बहुत मुश्किल है ये काम, बट आई नो यू फ्रॉम वेरी बिगिनिंग। अगर कोई पूरी शिद्दत से ये काम कर सकता है तो वो तू है। মহেন্দ্র চোখের দিকে বিদ্যুৎ একভাবে তাকিয়ে থাকে। এই দৃষ্টির মধ্যে কোথাও কোনো রকম অবিশ্বাস নেই, বরং গর্বিত শিক্ষক তার ছাত্রের প্রতি যেভাবে মনোভাব পোষণ করে, বিদ্যুতের প্রতি মহেন্দ্রর মনোভাব ঠিক সেই রকম। বিদ্যুৎ মহেন্দ্রকে প্রণাম করতে চাইলে উনি ওকে জড়িয়ে ধরেন। आई एम नॉट ओल्ड वन। मुझे प्रणाम मत करो। और एक बात हमेशा याद रखना, अधर्मो ही खनेन शोभते, धर्मांत सदा विजयी भवति, अर्नतांग जलति त्रिनाग्निवत, सत्यमेव तु सूर्यवर्ते दीप्तम। अर्थात बांग्ला में बोलो। বিদ্যুতের অনুজ্জ্বল মুখ উজ্জ্বল হয়ে ওঠে। অর্থাৎ অধর্ম কিছুক্ষণের জন্যই প্রকাশ পায়, কিন্তু ধর্ম সর্বদা বিজয়ী হয়। মিথ্যা জলে ঘাসে লাগা আগুনের মতো, কিন্তু সত্য সূর্যের মতোই দীপ্তমান। आहा, बांग्ला भाषा सुन के कितना सुकून मिलता है। सेकेंड मोस्ट स्वीटेस्ट लैंग्वेज ऑफ द वर्ल्ड। मैं तुमसे बांग्ला सीखूंगा। कवि गुरु के रचना विदाउट ट्रांसलेशन प्योर पढ़ पाऊंगा। मेरा बहुत दिन का ख्वाहिश पूरा होगा। স্যার, আপনি চাইলে এক্ষুনি ফ্লুয়েন্টলি বলতে পারেন, শুধু আপনি বলেন না তাই। মহেন্দ্র আর কিছু বলে না, শুধু একটু হাসে। তবে বিদ্যুৎ যে মিথ্যে কিছু বলেনি সেটা ওর প্রতিক্রিয়া দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে। তরঙ্গিনীর জীবন স্পষ্টত দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এক, সম্রাটের সঙ্গে দেখা হওয়ার আগে, আর সম্রাটের সঙ্গে দেখা হওয়ার পরে। সম্রাটের ওখান থেকে আসার পর থেকে ও একটা যন্ত্রের মতো হয়ে থাকত, কিন্তু এখন যখন গোপনে সম্রাটের সঙ্গে কথা বলতে পারে তখনও অনেক ভালো থাকে। স্রোতস্বিনী ফোনে কথা বলার বিষয়টা জানে না, তবে ও যখন দেখে যে ওর বোন আগের থেকে একটু ভালো আছে, চোখ মুখের উজ্জ্বলতা একটু হলেও বেড়েছে, তখন ওর খুব ভালো লাগে। ধ্রুব, তোমার সঙ্গে কতদিন দেখা হয় না বলো? আমি কতদিন তোমাকে দেখিনি। কালকেই তো আমার সঙ্গে দেখা হয়েছে। সম্রাটকে এইভাবে হাসি মুখে কথাটা বলতে শুনে তরঙ্গিনী রাগ হয়। ও চাপা ভৎসনা করে ওঠে। হ্যাঁ, সে তো ঠিকই। বাথরুমের মধ্যে আমাদের দেখা হয়েছে, অনেক দেখা হয়ে গেছে, তাই না? আর তো দেখা করার প্রয়োজনই নেই। তাছাড়া কালকে দেখা হয়েছে, আজকে তো হয়নি। আই মিস ইউ। প্রেমিকার মুখে এ ধরনের কথা শুনে খুব ভালো লাগে সম্রাটের, যে সম্রাট পুরো পৃথিবীর সামনে একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, কারোর জন্য কোনো রকম পরোয়া করে না। সেই সম্রাটই যখন এই ধরনের কথা শোনে তখন ওর মন আনন্দিত হয়ে ওঠে। পাগল একটা। আই মিস ইউ টু। তবে কদিন আমাদের কথা হবে না। আমি কালকে একটু যাচ্ছি। কোথায় যাচ্ছ? সম্রাট কিছু না বলে চুপ করে থাকে। ও জানে ওর উত্তর তরঙ্গিনীর পছন্দ হবে না, উপরন্তু তরঙ্গিনী চিন্তা করবে। তবে সম্রাটকে চুপ করে থাকতে দেখে তরঙ্গিনী আরও বিরক্ত হয়ে ওঠে। কি হলো? একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম তো, নাকি উত্তর দিলে না যে? তরঙ্গ, তুমি এই প্রশ্নের উত্তর জানো, শুধু শুধু মন খারাপ করার মতো উত্তর শুনে কি করবে? ধ্রুব, তুমি এই পথটা ছেড়ে দিতে পারো না? না, পারি না। এই পথটাকে আমি ছেড়ে দিলেও এই পথটা আমাকে ছাড়বে না।
মানুষের জীবন দেখেছো। এ জীবনে বেঁচে থাকার জন্য পাওয়ার লাগে। তোমার যদি পাওয়ার না থাকে তবে জাস্ট এক মুহূর্ত লাগবে তোমাকে পিষে দিতে। আর আমাকে কেউ পিষে দেবে সেটা তো আমি হতে দেব না। আমি তোমাকে বলেছি না, আমার একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা আমাকে পূরণ করতেই হবে। লক্ষ্য? কি লক্ষ্য? একজনকে তার প্রাপ্য ফিরিয়ে দিতে হবে। তরঙ্গিনী ঠিক বোঝে না, তবে ওর মনে হয় সম্রাটের কণ্ঠস্বরের মধ্যে বেদ্রূপ আছে। প্রাপ্য শব্দটার মধ্যে এক তীব্র ঘৃণা রয়ে গেছে। ধ্রুব, তোমাকে সব কথা বলবো তরঙ্গ, তোমাকেই তো বলতে হবে। তোমাকে না বলে যে আমার শান্তি নেই, কিন্তু সেই সময়ের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা তরঙ্গ, আমাকে এবার রাখতে হবে। কাল একটা জায়গায় যাব, তার জন্য একটু প্রিপারেশন নিতে হবে। আর হ্যাঁ, ভালো কথা, 5 দিন এখন কথা হবে না। 5 দিনের জন্য আমাকে আইসোলেট থাকতে হবে। হোয়াট? 5 দিন? আরে ম্যাড! আমি 5 দিন তোমার সঙ্গে কথা না বলে থাকবো কি করে? এই তো সবে 2 দিন কথা হচ্ছে, এর মধ্যে আবার 5 দিন? না না, আমি তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারবো না। তরঙ্গ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বাবু। এটা সিকিউরিটির প্রশ্ন। আমি যে কাজে আছি সেখানে সিকিউরিটির রিস্ক হয়ে যাবে। তোমার জন্য, আমার জন্য। আমি চাইলেও সঙ্গে করে মোবাইল রাখতে পারবো না। বেশ, তাহলে আজকেই আমি তোমার সঙ্গে দেখা করব। আজকেই? কখন? কিভাবে? কোথায় দেখা করতে হবে বলো, আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি, কিন্তু তোমার সঙ্গে আমার দেখা করতেই হবে। আর ইউ ম্যাড তরঙ্গ? তুমি তুমি এখন আসবে? সন্ধে হয়ে গেছে। আমি ওনাকে ভরসা করি না। তোমার এখন আসতে হবে না। ওনাকে? কার কথা বলছো তুমি? এখন না, সময় হলে বলবো, কিন্তু তোমাকে এখন আসতে হবে না। ধ্রুব, তুমি কেন বুঝতে পারছো না? বোঝার চেষ্টা করো প্লিজ। তোমার সঙ্গে দেখা না হলে আমি পাগল হয়ে যাই। আমার পাগল পাগল লাগে, আমার মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার মনের মধ্যে যন্ত্রণাটা একটু কম হতে শুরু করেছে। এখনই যদি আমি তোমাকে না দেখি আমি পাগল হয়ে যাব। আমি পাগল হয়ে যাব। প্লিজ আমার সঙ্গে দেখা করো প্লিজ। কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য গাড়ি পাঠাচ্ছি। কখন গাড়ি আসবে, কোন নাম্বার, আমি তোমাকে সব বলে দেব। তুমি গাড়িতে উঠে পড়বে। গাড়িটা তোমাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবে। ওই গাড়ি ছাড়া কিন্তু তুমি অন্য কোনো গাড়িতে আসবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তাড়াতাড়ি গাড়িটা পাঠাও, দেরি করো না। হ্যাঁ, আমি তোমাকে না দেখে আর থাকতে পারছি না। পাগল একটা, রাখো, আমি ব্যবস্থা করছি। অ্যান্ড আই লাভ ইউ। আই লাভ ইউ মোর। তরঙ্গিনী ফোন রেখে দিয়ে ওর সব থেকে সুন্দর পোশাক পরে সুন্দর করে সেজেগুজে তৈরি হয় ওর ভালোবাসার মানুষটার সঙ্গে দেখা করবে বলে। ভারতে আসার পর থেকে আজ কতদিন পর ও নিজের পছন্দের পোশাক পরেছে, নিজের পছন্দ মতো সাজগোজ করেছে। স্রোতস্বিনী এখন অফিস থেকে সন্ধ্যার মধ্যে ফিরে আসে। ওর বোনকে ছেড়ে বেশিক্ষণ বাইরে থাকতে ভালো লাগে না। ওর বোনটা যে আবার কবে আগের মতো হাসি খুশি হবে ও সেই দিনের জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় তরঙ্গিনীকে সুন্দর করে সেজেগুজে নিচে নেমে আসতে দেখে ও খুব খুশি হয়ে যায়। ও মা, জাস্ট লুক অ্যাট ইউ, কি মিষ্টি লাগছে রে তোকে। আমি বলি না সবসময় এরকম সুন্দর করে সাজগোজ করে থাকবি, কিন্তু তুমি তো শুনবে না আমার কথা। কি সুন্দর লাগছে তোকে, একবার দেখ। সত্যি দিদি, সত্যি আমাকে ভালো লাগছে। হ্যাঁ রে, ভীষণ সুন্দর। আর তাছাড়া আমার বোনকে কি কখনো খারাপ লাগতে পারে? হ্যাঁ, আমার বোন যা পরে তাতেই ওকে বেস্ট লাগে। থ্যাংক ইউ দিদি। আচ্ছা শোনো না, আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, ফিরতে একটু রাত হবে, ঠিক আছে? বোনকে দেখে স্রোতস্বিনীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল, তবে তরঙ্গিনী এখন বের হবে শুনে ওর মুখের প্রতিক্রিয়া বদলে যায়। মানে কোথায় যাবি তুই? কেন যাবি? দিদি একটু বাইরে যাব, তুমি তো বলো আমি সারাক্ষণ ঘরের মধ্যে বন্ধ থাকি, বাইরে তো কোথাওই যাই না, সেই জন্যই আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে, বাইরে যাবি, খুব ভালো কথা,
কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে বোন, এখন কোথায় যাবি? আচ্ছা ঠিক আছে, চ। তোর বাইরে যেতে মন করছে, বাইরে যাওয়া হবে, কোনো প্রবলেম নেই। সত্যিই তো, বাইরে গেলে তোর মনটাও ভালো লাগবে। তুমি কোথায় যাবে দিদি? ও মা, তোর সঙ্গে যাব? মানে কেন দিদি, তুমি আমার সঙ্গে কেন যাবে? আমি কি বাচ্চা নাকি যে একা একা যেতে পারবো না? তোমাকে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে? আরে বাবা, সেরকম কোনো কথা নয়। আমি জানি আমার বোনটা বড্ড বড় হয়ে গেছে, কিন্তু দেখ, এই রকম পরিস্থিতিতে তুই একা একা যাবি? আর তাছাড়া ওই সম্রাট কোথায় আছে আমরা কেউ জানি না, আর নৃপেন্দ্র যে কি ভাবছে সে তো আরোই জানি না। না না, এই অবস্থায় তোর একা একা বাইরে যাওয়াটা একবারেই ঠিক হবে না বোন। জাস্ট আ সেকেন্ড দিদি, প্রথম কথা, কে কি করবে আমি জানি না, আর কে কি করবে সেই ভয়ে আমি বাড়িতে থাকবো না, কিছুতেই না দিদি। আমি বের হবই। হ্যাঁ বের হ। আরে বাবা, আমি কি তোকে আটকাচ্ছি নাকি? আই এম জাস্ট সেইং দ্যাট একসঙ্গে যাব, কি হয়েছে? না দিদি, তুমি যাবে না, আমি একাই যাব বলছি তো। তরঙ্গ, জেদ করিস না। এই অবস্থায় তুই একা একা কোনো মতেই বাইরে যেতে পারবি না। আমি আমি তোকে কোথাও যেতে বারণ করছি না, কিন্তু আমার সঙ্গে যেতে বলছি। আরে তুই কি বুঝতে পারছিস না বাইরে তোর জন্য কত বিপদ অপেক্ষা করছে? আচ্ছা, বিপদ কি শুধু আমার একার জন্য অপেক্ষা করছে দিদি? তোমার জন্য করছে না? তুমি তো দিন রাত যখন ইচ্ছে একা চলে যাচ্ছ, তখন কোনো অসুবিধা হচ্ছে না, শুধু আমি বাইরে গেলেই দোষ। বোন, তুই আমায় ভুল বুঝছিস। আমি একটা বিজনেস করি, আমাকে তো বাইরে যেতেই হবে। তুই তো ছোট বাবা, তোকে ইনফ্লুয়েন্স করা অনেক সহজ, আর তোর মানসিক অবস্থাও এখন ঠিক নেই। আগে ডক্টর বলুন যে তুই ঠিক আছিস, তখন না হয় তুই একা যাবি। খুব কামন দিদি, আমি এতটাও ছোট নয় যে আমি একা একা কোথাও যেতে পারবো না। তুমি বোধহয় ভুলে গেছো, আমি কিন্তু লন্ডনে একাই থাকতাম, আর তাছাড়া আমাকে কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না। আমি আমার মতো থাকি। এক জায়গা থেকে বোর হয়ে যাচ্ছে বটু দিদি, একটু বাইরে যেতে চাই প্লিজ, একটু নিজের মতো সময় কাটাতে চাই। এরকম থাকতে থাকতে আমার আমার নিজেকে বন্দি মনে হতে শুরু করেছে। আমার আর ভালো লাগছে না দিদি। কিন্তু তরঙ্গ দিদি, ফর গডস সেক, আমি একটু একা থাকতে চাই প্লিজ। আর হ্যাঁ, ভালো কথা, আমি ঠিক সময় চলে আসবো, তুমি চিন্তা করো না। আর তুমি ভুল করেও ভেবো না যে আমি তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি না বলে তুমি আমাকে ফলো করবে। আমার কিন্তু এসব একদম পছন্দ নয় দিদি। স্রোতস্বিনীর মুখ থেকে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, তবে ও আর এই বিষয়ে কিছু বলে না। ও বুঝতে পারছে এখন বলে কোনো লাভ হবে না, উপরন্তু ওর বোনের শরীর এবং মনের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাই ও চুপ থাকার সিদ্ধান্ত নেয়। আচ্ছা ঠিক আছে, আমি তোর সঙ্গে যাব না, তুই একাই যাস, কিন্তু গাড়িটা তো অন্তত নিয়ে যা। এখন আর ট্রান্সপোর্টের জন্য তাহলে তোকে অপেক্ষা করতে হবে না। বললাম তো দিদি, আমি একা একা যেতে চাই, একা, তোমার সাহায্য ছাড়া, কারো সাহায্য ছাড়া। আমি আমি একটু আমার মতো বাঁচতে চাই দিদি। আই এম টায়ার্ড, আই এম সো টায়ার্ড। আমার ওপর সবসময় নিজের অথরিটি দেখানো বন্ধ করো প্লিজ, ফর গডস সেক। আমি ক্লান্ত দিদি, আমি একটু ভালো থাকতে চাই, একটু একটু শান্তিতে থাকতে চাই। স্রোতস্বিনীকে আর কিছু বলতে না দিয়ে তরঙ্গিনী এখান থেকে বেরিয়ে যায়। স্রোতস্বিনী চেয়ারে ধপ করে বসে পড়ে। ও যে রান্না করছিল সেই রান্না মাঝপথেই থামিয়ে দেয়। ওর আর কিচ্ছু ভালো লাগে না। ও চুপ করে বাবা, মা, বোন এবং ওর একসঙ্গে তোলা ছোটবেলার ছবিটার দিকে পাথরের মতো তাকিয়ে থাকে। সম্রাট তরঙ্গিনীকে যে গাড়ির নাম্বার বলেছে, তরঙ্গিনী সেই নাম্বারের গাড়িতে ওঠে। ও অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কখন সম্রাটের সঙ্গে দেখা করতে পারবে সেই জন্য। হাজার চেষ্টার পরেও ও কিছুতেই নিজের উত্তেজনা দমিয়ে রাখতে পারছে না। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? আপনি ওকে চেনেন? কবে থেকে চেনেন?
আচ্ছা, আপনি কেমন করে জানলেন যে ও আমাকে পিক করতে বলেছে, মানে আমাকে পিক করতে হবে? আপনি আপনি ওর কাছে আমার ছবি দেখেছেন? হ্যাঁ, ও আপনাকে খুব বিশ্বাস করে, তাই না? আরে কিছু বলছেন না কেন? কি হলো, কিছু তো বলুন। সেই থেকে আমি এতগুলো প্রশ্ন করছি আর আপনি কিছুই বলছেন না। গাড়িটা এতক্ষণ একটা জনবহুল রাস্তায় ছিল, এবার গাড়িটা একটা নির্জন রাস্তার দিকে যেতে শুরু করলে তরঙ্গিনীর একটু একটু চিন্তা হতে শুরু করে। তরঙ্গিনীর পাশে সম্রাট হলে ও কোনো অবস্থাতেই চিন্তা করতো না, কিন্তু এটা যদি অন্য কারো গাড়ি হয়, যদি সম্রাটের কথা ওরা জেনে গিয়ে থাকে, আর তখন ওনাকে বলে সম্রাট কাউকে সম্বোধন করছিল, গাড়িটা যদি তার পাঠানো হয়, এমন নানা রকম প্রশ্ন তরঙ্গিনীর মাথায় চলতে থাকে। চিন্তিত তরঙ্গিনী সম্রাটের নাম্বারে ফোন করে। ফোন বাজতে বাজতে বন্ধ হয়ে যায়, কিন্তু সম্রাট ফোন তোলে না। এতক্ষণ তরঙ্গিনীর নিজের জন্য চিন্তা হচ্ছিল, এবার ওর সম্রাটের জন্য চিন্তা হতে থাকে। সম্রাট ফোন তুলছে না কেন? কি হয়েছে সম্রাটের? ওর কোনো ক্ষতি হয়নি তো? গাড়ি থামান, আমার আপনাকে ঠিক সুবিধা লাগছে না। কি হলো, গাড়িটা থামাতে বললাম তো। কান্ট ইউ হিয়ার মি? গাড়িটা থামান। আপনি নিশ্চয়ই অন্য কারোর লোক। ওকে কোনো বিপদে ফেলেছেন, তাই না? ওর কিছু হলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। গাড়িটা থামান। আই সে স্টপ দ্য কার। বীরাঙ্গনা আমার, তোমার সত্যিই মনে হয় আমি তোমার দায়িত্ব অন্য কারোর উপর দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো? হাজার জনের ভিড়ের মধ্যেও যদি এই কণ্ঠস্বরটা শোনে, তাহলেও তরঙ্গিনী বুঝতে পারবে যে এটা কার কণ্ঠস্বর। সম্রাট ছদ্মবেশে থাকায়, বিশেষত ওর দিকে পিছুট করে থাকায়, ও একটিও কথা না বলায় তরঙ্গিনী এতক্ষণ সম্রাটকে চিনতে পারেনি। কিন্তু এখন ওর সামনে ওর ভালোবাসার মানুষটা আছে, এটা জেনে ও সম্রাটকে পিছন থেকে জড়িয়ে ধরে। ধ্রুব, তুমি তুমি আমার জন্য গাড়ি নিয়ে এসেছো? তুমি পাগল নাকি গো? এইভাবে এসেছো, আমাকে জানতেই দাওনি। দাঁড়াও, আমি তোমার কাছে যাচ্ছি। এই না 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 না, একদম না, এখানে আসবে না, তুমি পিছনেই বসো। কেন? আমি তোমার পাশে বসবো। না, তুমি পাশে বসলে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাব, তোমার উপর আমার মনোযোগ চলে যাবে, আমি গাড়ি চালাতে পারবো না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তুমি পিছনেই বসো। না, আমি তোমার পাশেই বসবো। বললাম তো না, একদম জেদ করবে না। ধ্রুব প্লিজ। এইরকম কণ্ঠস্বরে যখন তরঙ্গিনী ডাকে, তখন সম্রাট কিছুতেই তরঙ্গিনীর আবদার ফেলতে পারে না। ও একটু জোরে শ্বাস নেয়। ইউ আর আ কোন মাস্টার। ঠিক আছে, কিন্তু চুপ করে বসে থাকবে। আনন্দে তরঙ্গিনী সম্রাটের পাশে বসে ওর গালে চুম্বন করে। সম্রাটের মুখে রক্তিম আভা ছড়িয়ে পড়ে, তবে ও এই বিষয়ে কিছু বলে না, বরং চুপচাপ গাড়ি চালাতে থাকে। সম্রাট একটা নির্জন বাড়িতে তরঙ্গিনীকে নিয়ে আসে, তবে এটা আগের মতো এরকম ভাঙাচোরা বাড়ি নয়, বরং সুন্দর সাজানো গোছানো এবং একটা বাংলো। তরঙ্গিনীকে সেই বাড়িতে নিয়ে এসে একটা জায়গায় বসিয়ে তারপর সম্রাট ওর দিকে তাকায়। তরঙ্গ, তোমার খিদে পেয়েছে নিশ্চয়ই, খাওনি না? দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এই, তুমি নিজের হাতে রান্না করেছো? না, এত কম সময় বললে রান্না করা হয়ে ওঠেনি, আমি খাবার কিনে এনেছি। সম্রাটের হাতের রান্না খেতে পারবে না ভেবে একটু মন খারাপ হলেও তরঙ্গিনী এই বিষয়ে আপত্তি করে না। ও সম্রাটের হাতে বানানো খাবার আগে খেয়েছে। সম্রাট অসাধারণ রান্না করে, তবে সত্যিই তো রান্না করতে তো সময় লাগবেই। ওকেও একটু একটু করে রান্না শিখতে হবে বইকি। তারপর ও নিজের হাতে সম্রাটকে এমন সুন্দর সুন্দর খাবার বানিয়ে খাওয়াবে। সেই অনেকক্ষণ ধরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে কাঁচের জানলা বেয়ে জলের ফোঁটা নিচের দিকে গড়িয়ে পড়ছে, তাতে জায়গাটা অসাধারণ সুন্দর লাগছে। তরঙ্গিনী জানলার কাছে গিয়ে দাঁড়ালে সম্রাট মুগ্ধভাবে তাকিয়ে থাকে ওই মেয়েটির দিকে, যে মেয়েটিকে ও পৃথিবীতে সবথেকে বেশি ভালোবেসে ফেলেছে। ও যে কাউকে এতখানি ভালোবাসতে পারে, সেটা যদি তরঙ্গিনীর সঙ্গে দেখা না হতো, তাহলে ওর নিজেরই বিশ্বাস হতো না। ধ্রুব, কি সুন্দর না? সম্রাট যে প্রকৃতির দিকে তাকায়নি সেটা তরঙ্গিনী বুঝতে পারে। সেটা বুঝে তরঙ্গিনী এবার রাগত চোখে ওর দিকে ঘুরে তাকায়।
কি করে জানলে সুন্দর? হ্যাঁ, তুমি তো এদিকে তাকালেই না। আমার চোখে যেটা সব থেকে সুন্দর আমি সেই দিকেই তাকিয়ে রয়েছি। তরঙ্গিনী আবারও জানলার দিকে ঘুরে যায়। ওর মুখে রক্তিম আভা ছড়িয়ে পড়ে। ইউ নো হাউ টু মেক মি ব্লাশ। সামনাসামনি কত রোম্যান্টিক, কিন্তু যখন ফোনেতে থাকো তখন মনে হয় যেন কোনো গুরুজন আমাকে আদেশ দিচ্ছে। গুরুজন? আমি? তরঙ্গিনীর কথা শুনে সম্রাট উচ্চ স্বরে হেসে ওঠে। সম্রাটকে এইভাবে হাসতে দেখে তরঙ্গিনীর ভীষণ রাগ হয়। ও কোমরে হাত দিয়ে সম্রাটের দিকে ঘুরে দাঁড়ায়। গুরুজন নয় তো কি? তুমি জানো আমার সঙ্গে কিরকম ভাবে কথা বলো তুমি? তরঙ্গ এটা করবে না, তরঙ্গ ওটা করবে না। আমি কি বাচ্চা মেয়ে নাকি? হ্যাঁ, আমি কি ইনম্যাচিওর? হ্যাঁ, সে তো তুমি কত বড় আমি জানি। আর তুমি ইম্যাচিওর নও। ইম্যাচিওর না হলে কেউ আমার মতো একটা অপরাধীর প্রেমে পড়ে? ধ্রুব, বলেছি না এসব কথা আর বলবে না। আমার একদম পছন্দ নয়। আমার মন জানে তুমি কেমন। তোমাকে ভালোবাসার জন্য বাইরের কারোর সাপোর্ট আমার লাগবে না, এমনকি তোমারও না। তরঙ্গিনী ওর পুতুলের মতো বড় বড় চোখ তুলে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে সম্রাটের দিকে। ওর চোখে রয়েছে স্পষ্ট অভিমান। সম্রাট ওর দিকে একভাবে তাকিয়ে থাকে। তরঙ্গিনী ওর জামা ধরে নিজের কাছে টেনে এনে ওকে চুম্বন করে। চুম্বনটা তরঙ্গিনী শুরু করলেও দ্রুত সম্রাটও চুম্বন নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। ও তরঙ্গিনীর কোমর ধরে ওকে নিজের শরীরের সঙ্গে মিশিয়ে নিতে চায়। ওর হাত তরঙ্গিনীর শরীরের ভাঁজে ভাঁজে ঘুরে বেড়াচ্ছে। ওরা দুজনেই চাইছে একে অপরের শরীরের সঙ্গে মিশে যেতে। ওদের হৃৎস্পন্দনের গতি অত্যন্ত দ্রুত বেড়ে উঠেছে। তরঙ্গিনীর নরম শরীর সম্রাটের শক্ত হাতের স্পর্শে গলে যেতে চাইছে। ওর জামা কাঁধ থেকে নেমে যায়। সিক্ত চুম্বনের প্রতিটি রেখায় সম্রাট ওর প্রেমিকার শরীর ভরিয়ে তুলছে। তরঙ্গিনী তাতে যোগ্য সঙ্গত দিচ্ছে। এমন সময় সম্রাট সরে যায়। সম্রাট যে এইভাবে সরে যাবে সেটা তরঙ্গিনী ভাবতেই পারেনি। ও অবাক হয়ে ওর প্রেমিকের দিকে তাকিয়ে রয়েছে। কি হয়েছে ধ্রুব? এটা ঠিক না। ঘরের মৃদু আলোয় সম্রাটের মুখে লেগে থাকা একটা অদ্ভুত দ্বিধা দেখতে পাচ্ছে তরঙ্গিনী। আমি কে তুমি ভালো করেই জানো। আমার হাতে রক্তের দাগ লেগে আছে। আমি একজন পাপী। তুমি পাপী নও। তুমি খারাপের খাঁচায় বন্দি এমন একজন যে মুক্তির জন্য ছটফট করে কিন্তু মুক্তি পায় না। আমাদের ভালোবাসা তুমি মুক্তি দেবে। ওসব কথার কথা তরঙ্গ। আমি নিজেও জানি আমি কি করেছি। আমি আমার এই নোংরা হাত দিয়ে তোমায় স্পর্শ করতে পারি না। আমার মনে হয় যেন আমি তোমার শরীরটা নোংরা করে দিচ্ছি। না, তুমি পাপী নও। তুমি আমার ধ্রুব। আমি তোমাকে ভালোবাসি। তোমার শরীর মনের প্রত্যেকটা দাগকে আমি ভালোবাসি। আমাকে নিজের থেকে আলাদা করে দিও না। তরঙ্গিনী সম্রাটকে নিজের বুকের মধ্যে টেনে নেয়। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। Can you hear my heartbeat? It's all for you. সম্রাটের মধ্যেকার দ্বন্দ্ব তরঙ্গিনীর স্পর্শে গলতে শুরু করে। ও তরঙ্গিনীর কোমরে হাত রাখে, কিন্তু ভীষণ আলতোভাবে, যেন ভীষণ দামি কিছুতে হাত দিচ্ছেও ঠিক সেইভাবে। তরঙ্গ, আমি তোমাকে নষ্ট করে দিতে পারি। আমার জগৎ অন্ধকার। তুমি পবিত্র, তুমি স্নিগ্ধ। তরঙ্গিনী ওর কথা শেষ করতে দেয় না। ও সম্রাটের ঠোঁটে আঙুল ছুঁয়ে ওকে চুপ করায়। ওর শরীর থেকে পোশাকটা খুলে দেয়। ওর অন্তর্বাস পরে সম্রাটের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এতটুকু সংকোচ নেই। কোনো কথা নয়। তুমি আমার আলো, তুমি আমার অন্ধকার। আমি তোমার সবটুকু চাই। তাছাড়া ভালোবাসা পাপ নয়। ভালোবাসায় একে অপরের কাছে আসা পাপ নয় ধ্রুব। আমি তোমাকে ভালোবাসি। আমার সবটুকুতে ভালোবাসি। কোনো কিছুর জন্যই ভালোবাসা কম হবে না। সম্রাটেরও সংকোচ ভেঙে যায়। ও তরঙ্গিনীকে কাছে টেনে নেয়। ও স্থিরভাবে তরঙ্গিনীর মুখের দিকেই তাকিয়ে থাকে।
তরঙ্গিনীর শরীরে শিহরণ বয়ে যায়, কিন্তু ওর দুই চোখে কোনো ভয় নেই, আছে শুধু ভালোবাসা। তরঙ্গ, তুই নিশ্চিত এই রাতের জন্য আফসোস করবে না তো? তরঙ্গিনী হালকা একটু হাসে, ওর হাসিতেই বোধহয় সব উত্তর লুকিয়ে আছে। তরঙ্গিনী সম্রাটের হাত নিজের কাছে টেনে নেয়। আমি তোমার ধ্রুব, আমি শুধুই তোমার। তোমার ভালোবাসা ছাড়া আমার আর কিচ্ছু চাওয়ার নেই, তুমি শুধু আমায় ভালোবেসো। সম্রাট তরঙ্গিনীর শরীরের সমস্ত আবরণ সরিয়ে দিয়ে ভালোবাসার রঙে রাঙিয়ে দিতে থাকে। ঝড়ের শব্দ আর ওদের শ্বাসের শব্দ মিশে যাচ্ছে একসাথে। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।